হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান। আমরা রায় ও মার্টিন প্রশ্নবিত্রা মাধ্যমিক 2025 সলভ করছি। রায় ও মার্টিন প্রশ্নবিত্রা সমাধান 2025। তো গণিত পার্ট মডেল 14 মডেল কোশ্চেন পেপার 21টা মডেল কোশ্চেন পেপার আছে। আজকে আমাদের 13টা মডেল কোশ্চেন পেপার সলভ হয়ে গেছে, ঠিক আছে। প্রত্যেকটা মডেল কোশ্চেন পেপার আমাদের প্লেলিস্টে আছে, সেখান থেকে দেখে তোমরা যে সমস্ত প্রবলেম হবে সেগুলো সলভ করতে পারবে। পেজ নাম্বার 583 মডেল নাম্বার 14 আজকে সলভ করব, ঠিক আছে। এছাড়াও দশম শ্রেণীর সম্পূর্ণ সিলেবাস, তোমাদের গণিত বইয়ের সম্পূর্ণ সিলেবাস আমাদের সলভ করা আছে, আমাদের প্লেলিস্টে আছে। প্লেলিস্টে একের পর এক সাজানো আছে, তোমরা পেয়ে যাবে। নবম থেকে 12 ম্যাথের বেশিরভাগ সিলেবাসটাই কভার করা আছে, তোমরা যে কোনো ক্লাসের প্রবলেম হলেই পাবে। তাহলে শুরু করছি আজকের ক্লাস। পেজ নাম্বার 583 মডেল 14 প্রথম প্রশ্ন, একের দাগের একেরটা। আসল ইজ টু 1 বছরের সুদ আসল 20:21 বার্ষিক সুদের হার। তাহলে একের দাগের একেরটা, তাহলে এখানে ধরে নাও, ধরি আসল আমরা ধরছি, আসল সমান 20x টাকা। তাহলে সুদ আসল কত হবে? সুদ আসল বলেছে 21x টাকা। তাহলে সুদ কত হবে? সুদ আসল থেকে আসলটা বিয়োগ করলে সুদ পড়ে থাকছে, তাহলে সুদ হয়ে যাচ্ছে 21x মাইনাস 20x টাকা সমান x টাকা, ঠিক আছে। তাহলে আমরা আসল জানি, সুদ জানি। এখানে কি বলে দিয়েছে যে 1 বছরের সুদ আসল। আচ্ছা, 1 বছরের সুদ আসল, সময়টা 1 বছর। তাহলে এই যে x সুদ ইজ ইকুয়াল টু, আমরা যদি আসল 20x পি আর সুদের হার আর টি হচ্ছে 1 বছর বাই 100 যদি হয়, এখানে x কেটে যাচ্ছে, 5 20 100, তাহলে r বাই 5 ইজ ইকুয়াল টু 1। r ইজ ইকুয়াল টু চলে আসছে 5 একে 5, সুদের হার 5% আসছে। সুদের হার এখানে হয়ে যাচ্ছে 5%, দেখো। আচ্ছা, 5 20 100 এখানে, তাহলে সুদের হার 5%। কি চেয়েছে আমাদের, যেটা অপশান দেওয়া আছে, 4টা অপশান আছে। অপশান সিতে আছে 5%, তাহলে অপশান সি সঠিক উত্তর। অপশান সি 5%। দুইয়েরটা দেখো, দুইয়েরটা বলছে যে 3x² প্লাস 5x প্লাস 2 সমীকরণে দুটো বীজ আলফা ও বিটা, তাহলে 1/α 1/βর মান কত? 3x² প্লাস 5x প্লাস 2 ইজ ইকুয়াল টু 0 একটা সমীকরণ আছে। 3x² প্লাস 5x প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। তাহলে আলফা বিটা যদি দুটো বীজ হয়, তাহলে এখানে হয়ে যাবে আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু -5/3, আর আলফা ইন্টু বিটা ইজ হয়ে যাবে 2/3। তাহলে আমরা যদি 1/α মাইনাস 1/βর মান চাই, এটা আলফা ইন্টু বিটা, এটা বিটা মাইনাস আলফা হচ্ছে। তাহলে বিটা মাইনাস আলফার মানটা নির্ণয় করতে হবে। তাহলে বিটা মাইনাস আলফা তার স্কোয়ার ইজ ইকুয়াল টু কত? হয়ে যাচ্ছে বিটা প্লাস আলফা তার স্কোয়ার মাইনাস 4α বিটা ইজ ইকুয়াল টু বিটা প্লাস আলফা হয়ে যাচ্ছে -5/3। -5/3, এটা একটু ক্যালকুলেশন করতে হচ্ছে। 1 নম্বর অঙ্ক হলো, এটা কোষে দেখাতে হচ্ছে, কোষে দেখতে হচ্ছে অনেকটাই। এবার আলফা বিটার মান 2/3, এইটা হয়ে যাচ্ছে 5-এর মাইনাস, এটা 25/9 মাইনাস 8/3। তাহলে 9 লসাগু হয়ে গেলে 25 মাইনাস 3 3 9 24, 1/9 হয়ে যাচ্ছে। 1/9 রুট করলে তাহলে এইটা স্কোয়ারের মান, তাহলে বিটা মাইনাস আলফা কত? এটা স্কোয়ারের মানটা, বিটা মাইনাস আলফা প্লাস মাইনাস 1/3 হয়ে যাচ্ছে। এবার যদি আমরা ভ্যালুটা পুট করি, প্লাস মাইনাস 1/3 আর আলফা বিটার মান এটা 2/3, তাহলে 3 3 কেটে গেলে এটা হয়ে যাচ্ছে প্লাস মাইনাস হাফ চলে আসছে। দেখো, প্লাস মাইনাস হাফ আসছে, এইভাবে ক্যালকুলেশনটা করতে হবে, ঠিক আছে। আচ্ছা, প্লাস মাইনাস হাফ কোন অপশানে আছে? অপশান এতে আছে। তাহলে অপশান এর সঠিক উত্তর প্লাস মাইনাস হাফ। প্লাস মাইনাস হাফ। 3-এরটা দেখো, 3-এরটা বলছে যে দুটি বৃত্তের ব্যাসার্ধ r1 এবং r2 একক, তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব d একক। বৃত্ত দুটি স্পর্শ করবে না। কখন স্পর্শ করবে না? যদি ডিটা r1 প্লাস r2 চেয়ে বড় হয়ে যায়, কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব যদি তাদের ব্যাসার্ধের যোগফলের চেয়ে বড় হয়ে যায়, তখন স্পর্শ করবে না, সেটাই। তাহলে হয়ে যাবে, এখানে যদি দেওয়া থাকে d গ্রেটার দ্যান r1 প্লাস r2 ক্যাপিটাল R প্লাস স্মল r, সেটা হবে কি আছে অপশানে দেখো, এই যে আর প্লাস আর লেস দ্যান ডি, এটাও অ্যান্সার হবে। আর প্লাস আর লেস দ্যান ডি। আমি চিত্রটা অঙ্কন করছি, দেখো। এইটা মনে করো একটা বৃত্ত, এর ব্যাসার্ধ এটা বড় বৃত্ত ক্যাপিটাল আর, এটা স্মল বৃত্ত ছোট বৃত্ত, এটা স্মল আর এর ব্যাসার্ধ। এবার এই লাইনে কেন্দ্র দুটো আছে, এবার এদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব, এই টোটাল দূরত্বটা ডি। এবার ডিটা দেখো, এই টোটাল দূরত্বটা, এবার এদের সমষ্টি এইটা, আমি উদাহরণ দিচ্ছি, দেখো এইটা 5 আর এইটা 3। এবার ডিটা যদি 9 হয়ে যায়, ডি এর মান মনে করো 9, যদি এই যে এদের 5 আর 3-এর যোগফল 8, 5 আর 3 8, এটা কখন স্পর্শ করবে? যদি আর প্লাস আর ইজ ইকুয়াল টু ডি হয়ে যায়, তার মানে বহিঃস্পর্শ করছে,
কিন্তু যদি এই আর প্লাস আর এর মানটা এই যে 5 + 3 8 হচ্ছে লেস দ্যান 9, 9 হচ্ছে যদি ছোট হয়ে যায়, তার মানে কেন্দ্রদ্বয় যোগ করলে ওর সঙ্গে ইকুয়াল হচ্ছে না, কেন্দ্রদ্বয় দূরত্বের সঙ্গে কখন বহিঃস্পর্শ করবে, কেন্দ্রদ্বয় যোগফল যদি ব্যাসার্ধের যোগফল যদি কেন্দ্রের দূরত্বের সঙ্গে সমান হয় তখন বহিঃস্পর্শ, কিন্তু ব্যাসার্ধের যোগফল যদি কেন্দ্র হচ্ছে ছোট হয়ে যায়, কেন্দ্রের দূরত্ব হচ্ছে ছোট হয়ে যায়, তখন কখনো বহিঃস্পর্শ করছে না। ঠিক আছে, তার মানে এখানে অপশান সি এরটা হবে যে আর প্লাস আর লেস দ্যান টি। চিত্রটা এটা, ঠিক আছে, এটা 8 সেমি হচ্ছে মনে করো, আর যে কেন্দ্রের দূরত্ব 9 সেমি, তাহলে 8 লেস দ্যান 9 যেহেতু, তাহলে 1 সেমির গ্যাপ থেকে যাচ্ছে, দুটোর মাঝে এখানে 1 সেমির গ্যাপ থেকে যাচ্ছে, তাহলে বহিঃস্পর্শ করছে না। তাহলে অপশান সি আর প্লাস আর লেস দ্যান ডি। ঠিক আছে, আচ্ছা নেক্সট, যদি এফ এক্স ইকুয়াল টু কস স্কোয়ার এক্স প্লাস সেক্স স্কোয়ার এক্স হয় তবে কোনটি সত্য? কস স্কোয়ার এক্স প্লাস সেক্স স্কোয়ার এক্স হলে দেখো কস স্কোয়ার এক্স আমরা কি জানি, এই যে কস এক্স মাইনাস সেক এক্স তার স্কোয়ার গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হয়, তাহলে এটা কস স্কোয়ার এক্স মাইনাস 2 কস এক্স সেক এক্স ইন প্লাস সেক্স স্কোয়ার এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, তাহলে কস স্কোয়ার এক্স প্লাস সেক্স স্কোয়ার এক্স, এটা কস আর সেক কেটে যায়, মানে সেক মানে 1/cos, কস কস কেটে যাচ্ছে, তাহলে 2টা ডান দিকে গেলে পজিটিভ এইটা চলে আসছে, মাইনাস 2টা ডান দিকে গেলে প্লাস 2 হয়ে যায়, তাহলে কস স্কোয়ার এক্স প্লাস সেক্স স্কোয়ার এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু 2। ঠিক আছে, তাহলে এফ এক্স ইকুয়াল টু দেওয়া আছে, তাহলে কস স্কোয়ার এক্স প্লাস সেক্স স্কোয়ার এক্সের সর্বনিম্ন মান 2, হ্যাঁ এর মান সর্বনিম্ন মান 2, এবার তার মান বেশিটা অনেক হতে পারে, তাহলে এখানে যেটা দেওয়া আছে অপশান ডিতে এফ এক্স গ্রেটার দ্যান 2, মানে কস স্কোয়ার এক্স প্লাস সেক্স স্কোয়ার এক্স এফ এক্স বলা আছে, তাহলে ডিতে যেটা দেওয়া আছে এফ এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু 2, সেটাই অ্যান্সার, এইটাই এফ এক্স বলা আছে বইয়ে, তোমাদের বইয়ে দেখো এটাই এফ এক্স বলা আছে, তাহলে এফ এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু 2 হচ্ছে, তাহলে 4 নম্বর অপশানে চলে আসছে অপশান ডি এ আছে, অপশান ডি এফ এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু 2, 5 আর 6। ঠিক আছে, 4 নম্বর, এটা 4এরটা 4 নম্বর অপশান হচ্ছে 4এরটা। 5এরটা বলেছে একটি গোলক ও একটি শঙ্কুর ব্যাস সমান, ব্যাস সমান মানে ব্যাসার্ধ সমান এবং আয়তনও সমান বলেছে, উচ্চতা এবং ব্যাসের অনুপাত। ঠিক আছে, একটা গোলক একটা শঙ্কু, একটি গোলক ও একটি শঙ্কুর ব্যাস সমান এবং আয়তন সমান, গোলক এবং শঙ্কুর ব্যাস সমান মানে ব্যাসার্ধ সমান, শঙ্কুর উচ্চতা ও ব্যাসের অনুপাত চেয়েছে। আচ্ছা মনে করো গোলকের আয়তন 4/3 পাই আর কিউব, আয়তন 4/3 পাই আর কিউব ইজ ইকুয়াল টু গোলক আর শঙ্কু, শঙ্কুর হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ, 1/3 পাই আর স্কোয়ার এইচ, তাহলে পাই আর স্কোয়ার যেহেতু ব্যাস সমান, তাহলে ব্যাসার্ধ সমান হবে, পাই আর স্কোয়ার আমরা তুলে দিচ্ছি উভয় দিক থেকে, পাই আর স্কোয়ার বাই 3 তুলে দিচ্ছি, তাহলে 4r ইজ ইকুয়াল টু থাকছে 4r ইজ ইকুয়াল টু এইচ, তাহলে এখানে হয়ে যাচ্ছে 4r ইজ ইকুয়াল টু এইচ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে কিসের চেয়েছে, শঙ্কুর এইচ ইজ ইকুয়াল টু 4r, তাহলে কিসের চেয়েছে, এখানে কি চেয়েছে, শঙ্কুর উচ্চতা, এইচ ইজ টু ব্যাস, তাহলে এইচ ইজ টু 2r শঙ্কুর ক্ষেত্রে, তাহলে শঙ্কুর যে এইচ ইজ ইকুয়াল টু, এইচের মান হয়ে যাচ্ছে 4r, 4r ইজ টু 2r, তাহলে 2:1 চলে আসছে, 2r দিয়ে ভাগ করলে 2:1 চলে আসছে, তাহলে এখানে কোন অপশান হচ্ছে, এখানে অপশানে দেওয়া আছে 2:1 আছে, অপশান সিতে আছে, তাহলে অপশান সি সঠিক উত্তর, অপশান সি 2:1। আচ্ছা 6এরটা কি বলেছে, আচ্ছা সংখ্যা আছে দেখো 1 2 6 1 6, এইরকম সংখ্যা আছে 1 2 6 1 6, ঠিক আছে 1 2 6 1 6 2 3 3 কমা দিয়ে 2 3 3 এইরকম আছে। ঠিক আছে, এখানে দেখো এবার আমরা ছোট থেকে বড় আকারে সাজিয়ে নিচ্ছি, যদি সাজিয়ে নিলে আমাদের মানটা নির্ণয় করতে সুবিধা হবে, 2 1 2 2 2 3 2 6। ঠিক আছে, এইটা আছে, এইটা হচ্ছে 8টা পদ আছে, 1 2 3 4 5 6 7 8, কিন্তু এইটা চলে আসছে। এবার এখানে প্রত্যেকটা পদে কিন্তু দুবার করে আছে। এখানে কি কি অপশান আছে, অপশান আছে 1 2 3 1 2 3 6, তাহলে এখানে অপশান অনুযায়ী প্রত্যেকটা পদে সমান আছে, অপশান অনুযায়ী অপশান ডিটা হচ্ছে। কিন্তু যদি এইরকমও থাকতো যে কোনোটাই সংখ্যাগুরু মান নয়, তাহলে সেটাও হতো কিন্তু, কারণ প্রত্যেকটা পদে সমান বার আছে, প্রত্যেকটা পদে দুবার করে আছে, কোনোটাই এক্সট্রা বার নেই। যদি এই অপশানটা থাকতো যে কোনোটাই সংখ্যাগুরু মান নয়, তাহলে সেটাও হতো। ঠিক আছে, তাহলে এখানের অপশান অনুযায়ী অপশান ডি যে অপশান আছে, অপশান ডি 1 2 3 6 হবে, 1 2 3 6। এটা খেয়াল রাখবে, কোনোটা এক্সট্রা বার নেই। যদি এরকম থাকতো যে কোনোটিই নয়, সেটাও হতো। আচ্ছা, এরপর দেখো এবার 2 দাগের শুরু করব। 2 দাগের আছে শূন্যস্থান পূরণ, 2 দাগের শূন্যস্থান পূরণ, 2 দাগের 1 দাগের 1 বলে দিয়েছে। যেটা বলা আছে 2 দাগের 1 যে
অন্য কোনো শর্ত ছাড়া অংশীদারি ব্যবসায় অংশীদারিগণ ভিন্ন ভিন্ন সময়ের জন্য মূলধন নিয়োজিত করলে ভিন্ন ভিন্ন সময়ের জন্য মূলধন নিয়োজিত করলে ভিন্ন ভিন্ন সময়ের জন্য যখন হয়ে থাকে এই ধরনের অঙ্ক আমরা করেছি তাকে বলা হয় মিশ্র অংশীদারি কারবার বলা হয় মিশ্র। তাহলে শূন্যস্থানে হবে মিশ্র। দুইয়ের বলা আছে এক্স প্রপোর্শনাল ওয়াই স্কোয়ার ওয়াই ইজ ইকুয়াল টু 4 যখন এক্স ইজ ইকুয়াল টু 8 এক্স প্রপোর্শনাল ওয়াই স্কোয়ার তাহলে এক্স ইজ ইকুয়াল টু কে ওয়াই স্কোয়ার ওয়াই ইজ ইকুয়াল টু 4 যখন এক্স ইজ ইকুয়াল টু 8 এক্স ইজ ইকুয়াল টু 8 হয়ে গেলে এটা কে ইন্টু 4 স্কোয়ার অতএব 16 কে ইজ ইকুয়াল টু 8 তাহলে কে ইজ ইকুয়াল টু 8/16 কে ইজ ইকুয়াল টু হাফ হয়ে যাচ্ছে কে ইজ ইকুয়াল টু হাফ হয়ে গেল। আচ্ছা এখানে কি বলেছে কে ইজ ইকুয়াল টু হাফটা এবার মানটা ব্যাকে বসিয়ে দিচ্ছি ব্যাকে বসিয়ে দিলে এখানে বলেছে এক্স ইজ ইকুয়াল টু 32 হলে ওয়াই এর ধনাত্মক মান কত তাহলে এইটা সম্পর্কটা হয়ে যাচ্ছে এক্স ইজ ইকুয়াল টু কে ওয়াই স্কোয়ার তাহলে এক্স ইজ ইকুয়াল টু 32 হলে তাহলে এক্স ইজ ইকুয়াল টু এখানে হাফ ওয়াই স্কোয়ার তাহলে এক্স ইজ ইকুয়াল টু যখন 32 যদি পুট করে দিই এটা হয়ে যাচ্ছে ওয়াই স্কোয়ার বাই 2 তাহলে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 64 তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 8 ওয়াই ইজ ইকুয়াল টু প্লাস মানে দুটো মান প্লাস 8 মাইনাস 8 তাহলে ধনাত্মক মান প্লাস 8 ওয়াই এর ধনাত্মক মান আসছে প্লাস 8 শুধু 8 ঠিক আছে। তাহলে শূন্যস্থানে এখানে 8 হবে দুইয়েরটা শূন্যস্থানে 8। তিনেরটা দেখো কি বলেছে তিনের বলে দিয়েছে তিনের অঙ্ক বলা আছে এখানে যে ও কেন্দ্রবৃত্তের কেন্দ্রস্থ কোণ 320 ডিগ্রি একটা বৃত্ত তার ও কেন্দ্রস্থ কোণ 320 ডিগ্রি 320 ডিগ্রি মানে এই জায়গাটা 320 ডিগ্রি হয়ে যাচ্ছে ঠিক আছে 320 ডিগ্রি। আচ্ছা কেন্দ্রস্থ কোণ 300 তার বিপরীত চাপের ওপর বৃত্তস্থ কোণ হবে তাহলে এইটা মনে করো এ বি এইটা পি এটা কিউ মনে করো তাহলে এই চাপটার ওপর এটা কেন্দ্রস্থ কোণ তার বিপরীত চাপ এইটা হয়ে যাচ্ছে তার ওপর কেন্দ্রস্থ কোণ কত হচ্ছে এটা 40 ডিগ্রি তার উপর এর উপর বৃত্তস্থ কোণ এই বিপরীত চাপের উপর বৃত্তস্থ কোণ কত হবে এটা 40 হলে তার অর্ধেক 20 ডিগ্রি হয়ে যাবে তাহলে বিপরীত চাপের উপর বৃত্তস্থ কোণ 20 ডিগ্রি বিপরীত চাপের উপর বৃত্তস্থ কোণ হয়ে যাচ্ছে 20 ডিগ্রি হচ্ছে তাহলে তিনেরটা শূন্যস্থানে 20 ডিগ্রি। চারেরটা দেখো চারের এখানে বলেছে যে সাইন 81 মাইনাস কস 9 ইজ ইকুয়াল টু কত তাহলে সাইন 81 মাইনাস কস 9 ইজ ইকুয়াল টু সাইন 81 ইজ ইকুয়াল টু 90 মাইনাস 9 মাইনাস কস 9 সাইন 90 মাইনাস 9 মানে কস 9 তাহলে কস 9 মাইনাস কস 9 মাইনাস কস 9 জিরো হয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে এখানে জিরো অ্যান্সার আসছে শূন্যস্থানে তাহলে এখানে শূন্যস্থানে জিরো হবে ঠিক আছে। চারেরটা এটা শূন্যস্থানে জিরো হচ্ছে। তারপর দেখো 5 6 5এরটা কি বলেছে দেখি 5এরটা বলেছে দেখো 5এর অঙ্ক বলা আছে একটি নিরেট চোঙের উচ্চতা 7 সেমি আয়তন 28 পাই ঘন সেমি উচ্চতা বলে দিয়েছে। আচ্ছা এটা মুছে নিচ্ছি দেখো। আচ্ছা তারপর আমরা ক্যালকুলেশন করছি। নিরেট চোঙের উচ্চতা বলে দিয়েছে 7 সেমি আর আয়তন বলে দেওয়া আছে যে চোঙের ক্ষেত্রে নিরেট চোঙ তাহলে চোঙের হচ্ছে পাই আর স্কোয়ার এইচ তাহলে পাই আর স্কোয়ার এইচ এর মান 7 পাই আর স্কোয়ার এইচ এর মান 7 এখানে বলে দেওয়া আছে এইটা ইজ ইকুয়াল টু 28 পাই আমরা যদি 7 পাই দিয়ে ভাগ করে দিই উভয় দিকে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 4 আর স্কোয়ার 7 পাই দিয়ে ভাগ করে দিলে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 তাহলে আর ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে প্লাস মাইনাস 2 অতএব আর ইজ ইকুয়াল টু 2 হয়ে যাচ্ছে ঠিক আছে। এবার কি চেয়েছে এখানে চেয়েছে চোঙটির বক্রতলের ক্ষেত্রফল একটা চোঙ যেটা চোঙের বক্রতলের ক্ষেত্রফল ঠিক আছে একটা এর ক্ষেত্রে লম্ববৃত্তাকার চোঙের ক্ষেত্রে চোঙের বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। চোঙের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি 2 পাই আর এইচ তাই তো চোঙের বক্রতলের ক্ষেত্রফল 2 পাই আর এইচ আমরা 2 পাই আর এইচ এর উপর প্রয়োগ করব ঠিক আছে চোঙের বক্রতলের ক্ষেত্রফল তাহলে কত হচ্ছে এটা 2 পাই এর মান 22/7 আর এর মান 2 এইচ এর মান 7 88 উত্তর হবে 88 বর্গ কি একক আছে এখানে সেমি একক আছে 88 বর্গ সেমি ঠিক আছে তাহলে এখানে বর্গ সেমি দেওয়া আছে ইয়েস বর্গ সেমি দেওয়া আছে তাহলে শূন্যস্থানে হবে শুধুমাত্র 88 এখানে 88 শূন্যস্থানে। 6 যেটা লাস্ট যেটা বলেছে যে কিছু ছাত্রের বয়স দেওয়া আছে যে 10 11 9 7 13 8 14 দেওয়া আছে 10 11 9 7 13 8 14 এটা দেওয়া আছে 1 2 3 4 5 6 7 7টা পদ 1 2 3
1 2 3 4 5 6 7, তাহলে এটাকে আমরা যদি ঊর্ধ্বক্রমে সাজিয়ে নিই, ঊর্ধ্বক্রমে আমরা কী কারণে সাজাই, ঊর্ধ্বক্রমে সাজিয়ে নিলে আমাদের মানটা নির্ণয় করতে সুবিধা হবে। তাহলে এখানে থাকছে 7 8, এই যে 7 8 9 9 10 11 13 14, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7। তাহলে এখানে বিজোড় সংখ্যক পদ থাকছে, বিজোড় সংখ্যক পদ থাকলে মাঝের পদ একটা হয়, সেটাই মধ্যমা, ঠিক আছে। তাহলে এখানে মাঝের পদ 10 হচ্ছে, তাহলে মধ্যমা হয়ে যাচ্ছে 10 10 হবে, ঠিক আছে। এখানে মধ্যমা হয়ে যাচ্ছে 10, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো 2-এর দাগেরগুলো কমপ্লিট হলো, 3-এর দাগের শুরু করবো। 3-এর দাগের আছে যেগুলো শূন্য স্থান, সত্য মিথ্যা। 3-এর দাগের আছে সত্য মিথ্যা, এটা ঠিকঠাক প্রত্যেকটা 1-এর দাগে যেগুলো আছে 1 নম্বর করে, যেগুলো আছে 1-এর দাগে 2-এর দাগে 3-এর দাগের প্রত্যেকটা 1 নম্বর করে আছে। রাফলি ক্যালকুলেশন করে তোমরা ঠিকঠাক দাগ নাম্বারটা দিলেই হবে, ঠিক আছে। কিন্তু 2 নম্বরে যেগুলো আছে 4-এর দাগের, সেগুলো কিন্তু কষে দেখাতে হবে 2 নম্বরের মতো করেই, তবেই ফুল মার্কস পাবে। 3-এর দাগের 1-একটা বলা আছে, কি বলা আছে দেখো, কিছু যদি সুদ 6 মাস অন্তর দেওয়া হয় তবে বার্ষিক 16% চক্রবৃদ্ধি হার সুদে 5,000 টাকার 1 বছরের সুদ 5,032 টাকা। তাহলে এখানে হয়ে যাবে এটা 5,000 টাকা, এটা আসল ইন্টু 1 প্লাস এটা সুদের হার যেহেতু বলে দিয়েছে 16%, তাহলে কি হয় এখানে হয়ে যায় 16/2 100 পাওয়ারে 17 হচ্ছে 2n 2, এবার 1 বছর বলে দিয়েছে তাই 1 হলো, ঠিক আছে। তাহলে এটা হয়ে যাচ্ছে 5,000 ইন্টু 1 প্লাস 8/100 তারপরে 2, তাহলে এটা হয়ে যাচ্ছে 5,000 ইন্টু 108/100 তারপরে 2 ইজ ইকুয়াল টু 5,000 এত টাকা, 5,000 108/100 ইন্টু 108/100 এত টাকা। এই দুটো শূন্য কেটে গেল, এটা 50 তখন 102, এটা 54, তাহলে হয়ে যাচ্ছে 54 ইন্টু 108 ইন্টু 54, 108 ইন্টু 54 কত হচ্ছে, এটা হচ্ছে 4 8 32 2 থেকে 3 4 0 0 3 4 1 4 5 8 40 0 থেকে 4 5 0 0 4 আর 5 1 5 হয়ে যাচ্ছে 2 3 8 5, 5,832 টাকা, 5,832 টাকা। কিন্তু এখানে 5,832 আসছে, কিন্তু এখানে যেটা বলে দিয়েছে 1 বছরের সুদ 5,032 টাকা, যেহেতু 5,832, তাহলে এটা মিথ্যা হবে অবশ্যই, এটা আসছে মিথ্যা, ঠিক আছে, এটা মিথ্যা হবে। দেখতে হলে 5,832 আসছে, কিন্তু যেটা বলে দিয়েছে 5,032 বলেছে, তাই মিথ্যা হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এটা কিন্তু এটা আরেকভাবেও করা যেত, এটা ধরো এখানে 6 মাস অন্তর বলছে 5,000 ইন্টু 6 মাস মানে হাফ বছর, হ্যাঁ, সুদের হার 16%, 16/100 করে এটা দুটো শূন্য, এখানে হয়ে যাচ্ছে, এটা গুণ করলে 400 হয়ে যাচ্ছে। এবার এটা তাহলে 5,000 প্লাস 400, 6 মাস পর যেটা সুদ আসল যোগ করে দিলে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে 5,400, এবার 5,400-র ওপর 5,400 ইন্টু হাফ 16/100, এটা কেটে গিয়ে এটা কেটে যাচ্ছে। আচ্ছা, এটা 8 হয়ে যাচ্ছে, এটা 8 হয়ে গেলে 4 8 32 2 থেকে 3 5 40 43, তাহলে 5,400, তাহলে হয়ে যাচ্ছে 5,000 প্লাস 400 প্লাস 432, 5,832 হয়ে যাচ্ছে, ঠিক আছে। কিন্তু 5,000 শুধুমাত্র 5,032 দেওয়া আছে, তাই এটা মিথ্যা হয়ে যাচ্ছে, ওকে। 2-এরটা দেখো, 2:3 x এর মান চেয়েছে, যৌগিক অনুপাত 2:3 4:5, 2:3 4:5 x:2, তাহলে এর যৌগিক অনুপাত দেওয়া আছে 4:5, ঠিক আছে। x এর মান কত হবে, তাহলে হয়ে যাবে 4 দুগুণে 8 8x is to 30 4:5, 40x is equal to 30 into 4, তাহলে x is equal to হয়ে যাচ্ছে 30 into 4/40 10, x is equal to 3 হয়ে যাচ্ছে, তাহলে 3:2, তাহলে 3:2 হচ্ছে, ঠিক আছে। তাহলে 3:2 হচ্ছে, তাহলে এখানে কি বলেছে, এটা হবে x এর মান হবে 5, তাহলে x এর মান 3 হচ্ছে, এটাও মিথ্যা।
দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ বা ছেদ না করলে বৃত্ত দুটির সাধারণ স্পর্শক সংখ্যা 4টি। দুটো বৃত্ত পরস্পরকে ছেদ বা স্পর্শ না করলে, এই একটা বৃত্ত, এই একটা বৃত্ত, এই একটা স্পর্শক, এই একটা স্পর্শক, দুটো তির্যক সাধারণ স্পর্শক, এই একটা সরল সাধারণ স্পর্শক, এই একটা সরল সাধারণ স্পর্শক, ঠিক আছে, 4টে। এটা সত্য দেওয়া আছে, যেটা দেওয়া আছে একদম ঠিক। দুটো বৃত্ত পরস্পরকে ছেদ বা স্পর্শ না করলে দুটো সরল সাধারণ স্পর্শক থাকবে, দুটো তির্যক সাধারণ স্পর্শক থাকবে। যে স্পর্শকের উভয় দিকে দুটো বৃত্ত সেই স্পর্শক হচ্ছে তির্যক সাধারণ স্পর্শক। যে স্পর্শকের একই দিকে দুটো বৃত্ত সেটাকে বলা হয় সরল সাধারণ স্পর্শক। তাহলে এটা হয়ে যাচ্ছে 4টি সত্য, ঠিক আছে। এটা যে দেওয়া আছে, যে তথ্যটা একদমই সঠিক দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা, এবার কি বলেছে নেক্সট যেটা বলা আছে 3-এর 4-এরটা, ঠিক আছে, 3-এর দাগের 4-এরটা বলেছে সূর্যের উন্নতিকোণ 60 ডিগ্রি হলে একটি গাছের উচ্চতা ও ছায়ার দৈর্ঘ্যের উচ্চতার অনুপাত 1:1। এটা মিথ্যা, কারণ এইটা উন্নতিকোণ যখন 60 ডিগ্রি, এটা উন্নতিকোণ 60 ডিগ্রি হয়ে গেলে, এটা এক্স যদি হয়ে যায়, এটা 60 ডিগ্রি হয়ে গেলে ভূমি কত হচ্ছে, এক্স হয়ে গেলে, আর এটা 60 ডিগ্রি হয়ে গেলে, তাহলে tan 60 আমরা লম্ববাই ভূমি পেয়ে যাবো। tan 60 = 45 ডিগ্রি হলে 1:1, এটা সত্য, 45 ডিগ্রি হলে সমান হয় লম্বভূমি, ঠিক আছে। tan 60 হয়ে যাচ্ছে, এটা আমরা যদি এ বি সি ধরে নিই, তাহলে এইটা হয়ে যাচ্ছে এ বি মান এক্স বাই বিসি, তাহলে tan 60 মান √3 = এক্স বাই বিসি। তাহলে বিসির মান কত হচ্ছে, বিসি হয়ে যাচ্ছে এক্স বাই √3, তার মানে এক্স বাই √3 আসছে। যদি উচ্চতা এক্স হয়, ভূমি চলে আসছে, তাহলে ছায়া দৈর্ঘ্য চলে আসছে এক্স বাই √3। তাহলে গাছের উচ্চতা আর ছায়া দৈর্ঘ্যের অনুপাত হয়ে যাচ্ছে এক্স বাই √3, তাহলে =1:1 বাই √3 √3:1 হয়ে যাচ্ছে, √3:1 আসছে, ঠিক আছে, √3:1। আচ্ছা, 4-এরটা দেখো, তাহলে এটা কি হচ্ছে, এটা কি বলেছে 1:1 হবে, কিন্তু √3:1 আসছে, মিথ্যা হবে। কিন্তু এটা 45 ডিগ্রি যদি বলতো তাহলে কিন্তু সত্য হতো, ঠিক আছে। নেক্সট 4-এর 5-এর আর 6, 5, 6। 5 বলেছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ ও তির্যক উচ্চতার অনুপাত 4:5। তাহলে শঙ্কুর ব্যাসার্ধ মনে করো, লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ 4x আর উচ্চতা 5x। লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ 4x, উচ্চতা 5x, আয়তন 16 পাই ঘনসেমি হলে শঙ্কুর উচ্চতা 3 সেমি। তাহলে আয়তন 16 পাই বলে দিয়েছে, তাহলে শঙ্কুর উচ্চতা কত, শঙ্কুর আয়তন বলে দিয়েছে। তাহলে শঙ্কুর আয়তন হয়ে যাচ্ছে 1/3 পাই r স্কোয়ার। r স্কোয়ার মানে এখানে হয়ে যাচ্ছে ব্যাসার্ধ স্কোয়ার, ব্যাসার্ধ 4x স্কোয়ার 16x স্কোয়ার, 1/3 পাই r স্কোয়ার h মানে 5x = এইটা হয়ে যাচ্ছে 16 পাই, এইটা হয়ে যাচ্ছে 16 পাই, ঠিক আছে। এটা 16 পাই হয়ে গেলে এখানে পাই ক্যান্সেল হচ্ছে, তাহলে 516x³ = 316 হয়ে যাচ্ছে। 16 পাই বলা আছে তো, 16 পাই, ঠিক আছে। তাহলে 80x³ = 1/3 পাই r স্কোয়ার h, আয়তনের সূত্র, শঙ্কুর আয়তনের সূত্র এটাই, ঠিক আছে। লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা এখানে h হচ্ছে এখানে, তাহলে x³ এর মান কত হয়ে যাচ্ছে, x³ = 48/80। যদি 4 দিয়ে কেটে দিই, 4 12, 4 দিয়ে কাটলে 4 20, আবারও কেটে দিলে 6 10, তাহলে এইটা কোনোভাবেই এক্সের মানটা শঙ্কুর উচ্চতা 3 হওয়ার মতো আসছে না, ঠিক আছে, কোনোভাবেই। যে শঙ্কুর উচ্চতা হচ্ছে যে, আচ্ছা 4x 5x শঙ্কুর তির্যক উচ্চতা, তাহলে এই তির্যক উচ্চতা চেয়েছে, তাহলে দেয়া আছে যে ব্যাসার্ধ আর তির্যক উচ্চতা দেওয়া আছে, এইটা ব্যাসার্ধ, এটা তির্যক উচ্চতা দেওয়া আছে। তাহলে উচ্চতা যদি আমরা h ধরে নিই, তাহলে এটা h², তাহলে এখানে হয়ে যাবে যে 4x তার স্কোয়ার প্লাস h² = 5x তার স্কোয়ার, তাহলে এটা হয়ে যাচ্ছে h² = 25x² - 16x², h² = 9x², তাহলে h = 3x হয়ে যাচ্ছে, h = 3x, 1/3 পাই r স্কোয়ার h, এটা 3 হবে, হ্যাঁ, এটা 3 হয়ে যাচ্ছে। এই 3 কেটে যাচ্ছে, এই 3 কেটে গেলে এখানে হয়ে যাচ্ছে, এই 3 কেটে গেলে হয়ে যাচ্ছে 16x³ 16 যদি কেটে দিই, তাহলে x³ = 1, তার মানে x = 1। তাহলে উচ্চতা আমাদের 3x বেরিয়েছিল, তাহলে উচ্চতা 3x হলে চলে আসছে 3 একক, ঠিক আছে, উচ্চতা 3 একক। তাহলে যেটা দেওয়া আছে 3 একক, এখানে সেমি এককে আছে, তাহলে 3 সেমি, সঠিক, সত্য দেওয়া আছে, ঠিক আছে।
উত্তরটা 70 দিয়েছে। আমরা কি করলাম, এটা ব্যাসার্ধ আর তির্যক উচ্চতা। আমরা শঙ্কুর ক্ষেত্রে জানি আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার ইজ ইকুয়াল টু এল স্কোয়ার। এখান থেকে এইচটা নির্ণয় করেছি 3x হয়েছে, 3x এখানে পুট করেছি, এক্স এর মান 1 হচ্ছে, 1 এর মান এক্স এর মান 1, এক্স এর মানটা ব্যাকে পুট করলে 3 সেমি আসছে। ঠিক আছে, আচ্ছা নেক্সট দেখো, এটা হলো 5-এর 6-এর x1 x2 x3 এর গড় x বার হলে ax বার প্লাস b এর মান চেয়েছে। এখানে বলছে একটা মান বলে দিয়েছে x1 x2 xn এদের গড় x বার, তার মানে x বার ইজ ইকুয়াল টু x1 প্লাস x2 প্লাস xn বাই n, তাহলে হয়ে যাচ্ছে x1 প্লাস x2 প্লাস xn ইজ ইকুয়াল টু n x বার। এইটা হচ্ছে। এবার বলছে a x1 প্লাস b x2 প্লাস b x3 প্লাস b ডট 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 a xn প্লাস b এর গড় হবে x বার প্লাস b। তাহলে a x1 প্লাস b a x2 প্লাস b a x3 প্লাস b প্লাস ডট 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 প্লাস a xn প্লাস b বাই n। এই পদগুলো থেকে 1 2 3 এগুলো থেকে n কমন, a কমন নিয়ে নিলে a সমন্বিত পদগুলো থেকে যদি আমরা a কমন নিয়ে নিই, এটা হচ্ছে x1 x2 x3 ডট 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 প্লাস xn প্লাস কটা বি হবে, nটা বি হবে nb। ঠিক আছে, কারণ nতম পদ পর্যন্ত আছে, nb বাই n। এখানে x1 প্লাস x2 প্লাস xn এর মানটা n x বার বের করেছি, এইটা হয়ে যাচ্ছে a n x বার প্লাস nb বাই n। ওপরে n কমন নিলে হয়ে যাচ্ছে a x বার প্লাস b বাই n, n কেটে যাচ্ছে a x বার প্লাস b। ঠিক আছে, a x বার প্লাস b হচ্ছে, তাহলে এটা গড় হবে a x বার প্লাস b দেওয়া আছে, তার মানে যে তথ্য দেওয়া আছে সেটা সত্য আসছে। ঠিক আছে, সত্য হচ্ছে যে তথ্য দেওয়া আছে। 3-এর দাগের হলো, এবার আমরা 4-এর দাগে শুরু করব। দেখো 4-এর দাগেরগুলো 2 নম্বরের কোশ্চেন আছে, সেগুলো 2 নম্বরের মতো করেই কোশ্চেন দেখাতে হবে ঠিকঠাক করে। আচ্ছা, 4-এর দাগের প্রথম অঙ্ক দিয়েছে একটি যন্ত্রের বছরের শুরুতে নির্দিষ্ট হারে মূল্য হ্রাস ঘটে। 2016 এবং 17 এর শুরুতে যন্ত্রের মূল্য ছিল যথাক্রমে 25,000 টাকা ও 26,000 টাকা। তাহলে 2016-তে ছিল 25,000 এবং আচ্ছা 2017-তে হয়ে গেছে 20,000 হয়ে গেছে। যন্ত্রটির বার্ষিক মূল্য হ্রাসের হার নির্ণয় করো। তাহলে 2016 সালে মূল্য ছিল 4-এর দাগের 1, 2016 সালে যন্ত্রের মূল্য কত বলেছে, 25,000 টাকা, 25,000 টাকা। অতএব 2017 সালে যন্ত্রের মূল্য 20,000 টাকা। অতএব 1 বছরে মূল্য হ্রাস সমান, বা আমরা এটা ধরি 1 বছরের মূল্য হ্রাস নির্ণয় করতে হবে না, আমরা ডাইরেক্ট ধরছি মূল্য হ্রাসের হার 8% ধরে নিচ্ছি। ঠিক আছে, মূল্য হ্রাসের হার, সময়টাতে 1 বছর বোঝাই যাচ্ছে, সময় সমান 1 বছর। অতএব সময় ইজ ইকুয়াল টু 1 বছর। ধরি মূল্য হ্রাসের হার ইজ ইকুয়াল টু 8%। অতএব এখানে হয়ে যাচ্ছে শর্তানুসারে কি হবে, 20,000 ইজ ইকুয়াল টু 25,000 ইন্টু 1 মাইনাস r বাই 100, এইটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, 1 বছর বলেছে, এখানে পাওয়ারে 1 হবে, 1 মানে যে পদ সেটাই থাকছে। তাহলে এখানে হয়ে যাচ্ছে 1 মাইনাস r বাই 100 ইজ ইকুয়াল টু 20,000 বাই 25,000, কেটে গেল। আবার 5 দিয়ে কাটলে 4, এটা 5। অতএব 1 মাইনাস r বাই 100 ইজ ইকুয়াল টু 4 বাই 5, বা r বাই 100 আমরা যদি এইটা এদিকে নিয়ে যাই আর এইটা এদিকে আনলে 1 মাইনাস 4 বাই 5 হয়ে যাচ্ছে। অতএব r বাই 100 ইজ ইকুয়াল টু 5 লসাগু 5 মাইনাস 4, অতএব আসছে r বাই 100 ইজ ইকুয়াল টু 1/5। অতএব r ইজ ইকুয়াল টু 1/5 ইন্টু 120, তাহলে r ইজ ইকুয়াল টু 20। তাহলে মূল্য হ্রাসের হার 20% আসছে। দেখো তাহলে মূল্য হ্রাসের হার হচ্ছে 20%। কি বলেছে, যে যন্ত্রটির বার্ষিক মূল্য হ্রাসের হার নির্ণয় করা। অতএব যন্ত্রের বার্ষিক মূল্য হ্রাসের হার 20%। ঠিক আছে, এটা আসছে। নেক্সট দেখো, এবার 2-এর অঙ্ক করবো আমরা।
যে সমস্ত অঙ্ক বুঝতে অসুবিধা হবে সেগুলো অবশ্যই আমাদের কমেন্টে জানাবে, আমরা সেগুলো পুনরায় আলোচনা করব। ওকে, 21টা মডেল কোশ্চেন পেপার আছে, 21টা মডেল কোশ্চেন পেপারই আমরা সলভ করবো। প্রত্যেক দিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয়। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশান অন করবে। নেক্সট দেখো 2-এরটা। দুইয়েরটা বলে দিয়েছে, অংশীদারি ব্যবসায় সায়নী ও সালমার মূলধনের অনুপাত 3:4, সালমা মুস্কানের মূলধনের অনুপাত 6:5। যদি ব্যবসায় সায়নীর লাভ 450 টাকা হয়, মুস্কানের লাভ কত? এখানে সায়নীর সঙ্গে সালমার দেওয়া আছে, কিন্তু সায়নীর লাভ বলে দিয়ে মুস্কানের চেয়েছে। তাহলে আগে অনুপাতটাকে ঠিকঠাক করতে হবে। তাহলে ব্যবসায় সায়নী সালমার মূলধনের অনুপাত, 2-এরটা, সায়নী ও সালমার মূলধনের অনুপাত ইজ ইকুয়াল টু সায়নী সালমার মূলধনের অনুপাত 3:4। সায়নী সালমার মূলধনের অনুপাত 3:4। আচ্ছা, সালমা মুস্কানের মূলধনের অনুপাত, সালমা ও মুস্কানের মূলধনের অনুপাত 6:5। ঠিক আছে, এইটা হচ্ছে। আচ্ছা, এখানে সালমার সাপেক্ষে মান 4, এখানে 6 আর 4-এর লসাগু 12। আমরা সেটা যদি 12 করে নিই, 3 দিয়ে গুণ করলে এটা 9:12 হচ্ছে, এটা 2 দিয়ে গুণ করলে 12:10 হচ্ছে। তাহলে অতএব সায়নী সালমা ও মুস্কানের মূলধনের অনুপাত ইজ ইকুয়াল টু 9:12:10। এইটা হচ্ছে। ঠিক আছে, তাহলে কিছু যেহেতু অবশিষ্ট কন্ডিশন উল্লেখ করা নেই, মূলধন অনুপাতটাই লাভের অনুপাত। তাহলে এইটাই মূলধন অনুপাতটাই লাভের অনুপাত। আমরা ধরে নিচ্ছি, ধরছি তাহলে এই অনুপাতে আমরা ধরি সায়নীর লাভ 9x টাকা, সালমার লাভ 12x টাকা, এবং এইভাবে নির্ণয় করে নিলেও হবে। আমরা যেটা করে থাকি লাভ x টাকা ধরে নিই, লাভ x টাকা ধরে নিয়ে অতএব এর লাভ কত হবে, 9 এদের যোগফল ইন্টু x, সেটা নির্ণয় করি। আচ্ছা, ওইভাবেই করছি। ধরি তাহলে তখন মোট ধরে নিতে হবে, যে মোট লাভ x টাকা, মোট লাভ এইভাবে করলেও হতো যেভাবে করছিলাম। ঠিক আছে, মোট লাভ x টাকা, অতএব সায়নীর লাভ ইজ ইকুয়াল টু 9 এদের যোগফল কত, 12 আর 9 21 আর 10 31 ইন্টু x, এত টাকা ইজ ইকুয়াল টু 9x/31, এত টাকা। আচ্ছা, সায়নের আর কিসের চেয়েছে, কার লাভ বলে দিয়েছে, সায়নীর বলে দিয়ে মুস্কানের লাভ। সালমার লাভের প্রয়োজন নেই, আমরা মুস্কানের লাভটাই বের করছি। অতএব মুস্কানের লাভ সমান এর সাপেক্ষে 10 আছে, 10/31 ইন্টু x টাকা সমান 10x/31 টাকা। আচ্ছা, এটা প্রদত্ত সায়নীর লাভ সমান 450 টাকা। প্রদত্ত সায়নীর লাভ 450 টাকা। শর্তানুসারে অতএব 9x/31 ইজ ইকুয়াল টু 450, বা x ইজ ইকুয়াল টু 450 ইন্টু 31/9, 9 দিয়ে কেটে দিলে 5 9 45 0, বা x ইজ ইকুয়াল টু 5 1 5 5 3 15, 1550 হয়ে যাচ্ছে x সমান। তাহলে মোট লাভ 1550 টাকা। আচ্ছা, আমরা ওপরটা একটু মুছবো, দেখে নাও এখানে ক্যালকুলেশনটা, দেখেছো এটা। অতএব মুস্কানের লাভ কত, 10x/31, x এর মানটা পুট করে দিচ্ছি,
এত টাকা, 5 একে 5 50, 500 টাকা। অতএব মুস্কানের লাভ 500 টাকা। মুস্কানের লাভ আসছে 500 টাকা, ঠিক আছে, মুস্কানের লাভ 500 টাকা, মুস্কানের লাভ 500 টাকা উত্তর এলো, ঠিক আছে। নেক্সট দেখো 3-এর দাগের করবো এবার। 3-এর দাগের বলা আছে যে প্রদত্ত সংখ্যাগুলি থেকে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা দুটি লেখো। কি সংখ্যা দেওয়া আছে? আচ্ছা, সংখ্যাগুলো যে দেওয়া আছে দেখো, এইটা আছে এই 4টে সংখ্যা আছে, কোনটা বড় কোনটা ছোট চেয়েছে। এইটা মানে কি? এইটা মানে 4 টু দি পাওয়ার 1/3 √2 টু দি পাওয়ার হাফ 6, এটা 3 টু দি পাওয়ার 1/6, এটা 4 5, তার মানে 5 টু দি পাওয়ার 1/4। এই যে হরে মানগুলো আছে 6 3 4 2, এদের লসাগু কত? 12 লসাগু হয়। তাহলে আমরা প্রত্যেকটা এটা 4 টু দি পাওয়ার এখানে হরে 12 আনবো। তাহলে 4 দিয়ে গুণ করতে হবে, 4 দিয়ে গুণ করলে ওপরেও 4 নিচেও 4 গুণ করতে হবে। 4 একে 4, 4 3 12, এটা 2 টু দি পাওয়ার 12 আনবো। 6 দিয়ে গুণ করতে হবে, 6 2 12, 6 একে 6, 2 6 দিয়ে গুণ হলো, ঠিক আছে। এইটা দেখো 6 আছে, তাহলে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে হবে পাওয়ারে যেটা হচ্ছে 3 টু দি পাওয়ার 6 2 12, 6 একে এটা 2 দিয়ে 6 2 12, 2 একে 2 হবে, ঠিক আছে। 6 2 12, 2 একে 2 হলো। আচ্ছা, এইটা আছে 3 দিয়ে গুণ, 5 টু দি পাওয়ার 3 4 12, 3 একে 3, তাহলে এইটা হচ্ছে 4 টু দি পাওয়ার 4 তার পাওয়ারে 1/12, 2 টু দি পাওয়ার 6 তার পাওয়ারে 1/12, 3 টু দি পাওয়ার 2 তার পাওয়ারে 1/12, 5 টু দি পাওয়ার 3 তার পাওয়ারে 1/12, 4 4 16, 4 16, 4 4 16, 16 16 256, ঠিক আছে, 256 পাওয়ারে 1/12 আসছে। 2 টু দি পাওয়ার 6, 2 2 4, 4 2 8, 8 2 16, 16 2 32, 64, 64 পাওয়ারে 1/12 আসছে। এইটা আসছে 3 3 9, 9 পাওয়ারে 1/12, 125 পাওয়ারে 1/12। তাহলে প্রত্যেকটার পাওয়ারে সেম মান। এখানে আমরা কি করলাম, এইটা 1/12টা বাইরে রাখলাম, এই 4টাকে ভেতরে নিলাম, 1/12 বাইরে, 6টা ভেতরে, 1/12টা বাইরে, 2টা ভেতরে। তাহলে প্রত্যেকটা পদের পাওয়ারে সেম মান পেয়ে গেলাম। এবার ভেতরে যে মানটা ক্যালকুলেশন করে, যেটা বড় হবে বড়, যেটা ছোট হবে ছোট, এইটা সবচেয়ে বৃহত্তম হচ্ছে পাওয়ারে সেম মান যেহেতু, আর এইটা সবচেয়ে ক্ষুদ্রতম হচ্ছে, ঠিক আছে। তাহলে কি বলেছে এখানে বলেছে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা দুটি লেখো, ঠিক আছে। বৃহত্তম সংখ্যা এখানে হয়ে যাবে প্রথমটা, ঠিক আছে, আর ক্ষুদ্রতম সংখ্যা এখানে হয়ে যাচ্ছে এইটা। অতএব বৃহত্তম এইটা। ঠিক আছে, এই দুটো আসছে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা। নেক্সট দেখো 3-এর দাগের হয়ে গেল, এবার 4-এর দাগের। চারের দাগের বলছে যে কে এর মান কত হলে একটা সমীকরণ দেওয়া আছে, দ্বিঘাত সমীকরণের বীজের বাস্তব ও সমান হবে। সমীকরণটি আছে 9x² + 3kx + 4, 9x² + 3kx + 4 = 0। এই সমীকরণ আছে, কে এর মান চাইছে যে বীজদ্বয় বাস্তব এবং কি হবে, সমান। আচ্ছা, নিরূপক বের করছি প্রথমে। অতএব নিরূপক সমান b², এখানে b এর জায়গায় 3k - 4ac, 4 × 9 × 4, এটা হয়ে যাচ্ছে 9k² - 4 9 36, 36কে 4 দিয়ে গুণ করলে 4 4 16, 9 16 144, এইটা আসছে। যেহেতু বলেছে বীজদ্বয় বাস্তব ও সমান, অতএব শর্তানুসারে হয়ে যাচ্ছে, অতএব শর্তানুসারে এইটা 0, বা 9k² = 144, বা k² = 144/9, বা k² = 16। অতএব k = ±4,
এইটা আসছে, ঠিক আছে। কে ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 4 আসছে। কি বলেছে এখানে, কে এর মান কত হলে, অতএব কে এর মান হবে, অতএব কে এর মান হবে প্লাস মাইনাস 4। দেখো অন্যতম সহজ অঙ্ক দিয়েছে, ঠিক আছে, যথেষ্ট সহজ অঙ্ক দিয়েছে এটা। নেক্সট দেখো 5এরটা করবো এবার। পাঁচের অঙ্ক বলেছে যে ABCD ট্রাপিজিয়ামের AB সমান্তরাল CD, ঠিক আছে। আচ্ছা, AB 4 সেমি, CD 6 সেমি, ABCD ট্রাপিজিয়াম দিয়েছে। না, এটা বৃত্তস্থ বলেছে, শুধু ট্রাপিজিয়াম বলা আছে। আচ্ছা, এখানে বৃত্তস্থ আর কিছু বলেনি, শুধু ট্রাপিজিয়াম। AB সমান্তরাল CD হয়ে যাচ্ছে, এটা ABCD, তাহলে AB সমান্তরাল CD। ABCD ট্রাপিজিয়ামের AB সমান্তরাল CD, AB 4 সেমি এবং CD 6 সেমি। AB 4, ও তাহলে এই দিকটা AB নামকরণ করতে হবে। এটা AB, এটা C, এটা D, এটা 4 সেমি, এটা 6 সেমি, ঠিক আছে, 4 সেমি আর 6 সেমি। আর এখানে বলেছে যে ট্রাপিজিয়ামের কর্ণ দুটি ও বিন্দুতে ছেদ করলে OB ইজ টু OD কত। এই দুটো কর্ণ ও বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে। আচ্ছা, যেহেতু আচ্ছা AB সমান্তরাল CD, তাহলে AB এইটা সমান্তরাল এই কোণের সঙ্গে এই কোণ সমান, এই কোণের সঙ্গে এই কোণ সমান, এরা যেহেতু ছেদ করেছে তাহলে তিনটে কোণ পরস্পর হয়ে যাচ্ছে। দেখো ABCD ট্রাপিজিয়ামের এখানে বৃত্তটা প্রয়োজন হচ্ছে না। AB সমান্তরাল CD, আচ্ছা, ABCD ট্রাপিজিয়ামের AB সমান্তরাল CD, আর AB সমান 4 সেমি, AB সমান 4 সেমি এবং CD সমান 6 সেমি। AB সমান 4 সেমি, CD সমান 6 সেমি, ঠিক আছে। ট্রাপিজিয়ামের কর্ণ দুটি ও বিন্দুতে ছেদ করেছে। কর্ণ দুটি ও বিন্দুতে ছেদ করেছে। ট্রাপিজিয়ামের কর্ণ দুটি ও বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে, দুটো কর্ণ ও বিন্দুতে ছেদ করেছে। এবার দেখো এখানে এখানে বলে দিয়েছে যে OB ইজ টু ODর মান কত, OB ইজ টু OD, এইটা ইজ টু এইটার মান চেয়েছে। আচ্ছা, এখানে যেটা হয়ে যাচ্ছে OB ইজ টু ODর মান নির্ণয় করতে হবে। ত্রিভুজ, আচ্ছা, এখানে AB সমান্তরাল CD এবং AC ভেদক, অতএব কোণ BAO সমান কোণ OCD। আচ্ছা, AB সমান্তরাল CD এবং BD ভেদক, অতএব OB, অতএব এখানে হয়ে যাবে কোণ ABO, বি কোণের সঙ্গে BDC সমান, এইটার সঙ্গে এইটা সমান, এইটার সঙ্গে এইটা বি, আচ্ছা BDC বলতে হবে না, এটা হবে ODC, দুটো ত্রিভুজ আলাদা ত্রিভুজের, হ্যাঁ। ABO সমান ODC। আবার কোণ BOA সমান কোণ COD, তাহলে তিনটে কোণ পরস্পর সমান হয়ে যাচ্ছে, তাহলে ত্রিভুজ দুটো সদৃশ হচ্ছে। অতএব ত্রিভুজ AOB ও ত্রিভুজ COD সদৃশ হয়ে যাচ্ছে। দুটো ত্রিভুজ সদৃশ হয়ে গেলে কোণগুলো পরস্পর সমান হয়ে যাচ্ছে, বাহুগুলি সমানুপাতি হবে, ঠিক আছে। অতএব এখানে হয়ে যাবে যে AB বাই CD ইজ ইকুয়াল টু OB বাই OD ইজ ইকুয়াল টু OA বাই, এখানে তাহলে লিখতে পারি আমরা OA বাই OC ইজ ইকুয়াল টু কত হচ্ছে, এটা 6, AB বলা আছে 4/6, অতএব OB বাই OD ইজ ইকুয়াল টু, এটা কেটে গেলে 2/3,
অতএব ওবি ইজ টু ওডি ইজ ইকুয়াল টু 2:3 হচ্ছে। দেখো এখানে এইটা আসছে, ওবি ইজ টু ওডি মান 2:3, ঠিক আছে, ওবি ইজ টু ওডি 2:3 হচ্ছে। অতএব এখানে উত্তর লিখবে যে ওবি ইজ টু ওডির মান, ওবি ইজ টু ওডি এর মান 2:3, ঠিক আছে। এইভাবে করবে, সদৃশকোণী দেখিয়ে নিয়ে ক্যালকুলেশনটা করবে। দেখে নাও, এটা যে কোনো অঙ্ক অসুবিধা থাকলে অবশ্যই সেগুলো কমেন্টে জানাবে। নেক্সট 6এরটা, বলে দিয়েছে যে প্রদত্ত চিত্রে ও একটা চিত্র দেওয়া আছে, দেখো সেই চিত্র অনুযায়ী করতে হবে। এটা একটা চিত্র দেওয়া আছে, একটা বৃত্তস্থ চতুর্ভুজ দেওয়া আছে, বৃত্তস্থ চতুর্ভুজ দিয়ে এরকম একটা বৃত্তস্থ চতুর্ভুজ দেওয়া আছে, এইরকম দেওয়া আছে, ঠিক আছে। এটা যোগ করা আছে, এখানে কেন্দ্র মনে করো এইটা যোগ আছে, ঠিক আছে। কেন্দ্র মনে করো, কেন্দ্র চিহ্নিত করা আছে, এ বি সি ডি ই, এটা ই, এ বি সি ডি, ঠিক আছে, এটা ও, ঠিক আছে, ও কেন্দ্র। আচ্ছা, ও কেন্দ্রীয় বৃত্তে এসি ব্যাস, ও কেন্দ্রীয় বৃত্তে এসি ব্যাস, ঠিক আছে, ও কেন্দ্রীয় বৃত্তে এসি ব্যাস। আর কি বলে দিয়েছে, ও কেন্দ্রীয় বৃত্তে এসি ব্যাস, এ ও বি 80 ডিগ্রি, এসি 10 ডিগ্রি, কোণ এ ও বি 80 ডিগ্রি, কোণ এ ও বি, এটা তার মানে এখানে এটা যোগ করতে হবে অবশ্যই, এ ও বি যেহেতু বলেছে, কোণ এ ও বি 80 ডিগ্রি, এটাও কোণ এ ও বি 80 ডিগ্রি, ঠিক আছে, কোণ এ ও বি 80 ডিগ্রি। আর কোণ এ ও বি 80, কোণ এ সিই 10, কোণ এ সিই ইজ ইকুয়াল টু 10 ডিগ্রি, এ সিই এইটা 10, ঠিক আছে, কোণ এ সিই 10 ডিগ্রি। আচ্ছা, বিইডি এর মান চেয়েছে, বিইডি এই সম্পূর্ণ কোণটার মান চেয়েছে। আচ্ছা দেখো, এখানে যেহেতু এই বৃত্তচাপের উপর কেন্দ্রস্থ কোণ এইটা, তাহলে বৃত্তস্থ কোণ আমরা এটা অটোমেটিক, এইটা বৃত্তস্থ কোণ, একই বৃত্তচাপের উপর এইটা কেন্দ্রস্থ, এটা বৃত্তস্থ, এটা পেয়ে যাব, ঠিক আছে। আচ্ছা, এবি বৃত্তচাপের ওপর, এবি বৃত্তচাপে কোণ এওবি কেন্দ্রস্থ কোণ এবং কোণ এখানে হয়ে যাচ্ছে কিছু সমান্তরালে, কিছু বলা নেই, সমান্তরালে কিছু দেওয়া আছে কিন্তু কিছু সমান্তরাল দেওয়া নেই। আচ্ছা, এওবি কেন্দ্রস্থ কোণ এবং কোণ এ সি বি বৃত্তস্থ কোণ, তাহলে এটা বৃত্তস্থ কোণ হয়ে যাচ্ছে এসিবি। অতএব বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক হয়ে যায়, এসিবি ইজ ইকুয়াল টু হাফ ইন্টু এওবি ইজ ইকুয়াল টু হাফ ইন্টু এটা 80 ডিগ্রি, এটা কেটে গিয়ে 40 ডিগ্রি হয়ে যাচ্ছে, তাহলে এটা 40, ঠিক আছে, এটা 40 হয়ে যাচ্ছে। এবার এটা যেহেতু 40 হয়ে যাচ্ছে, এখানে বিইডি কোণের মান চেয়েছে, এদিকে এই সম্পূর্ণ কোণটার মান চেয়েছে, এই সম্পূর্ণ কোণটার মান চেয়েছে। এখানে কি বলে দেওয়া আছে, বিইডি কোণের মান এখানে দেওয়া আছে যে ও কেন্দ্রবৃত্তে এবি ব্যাস, এওবি 80 ডিগ্রি, এওবি যদি 80 হয়, এবার এইখানটা তাহলে কত হয়ে যাচ্ছে, এই সরলরেখার ওপর এওবি 80 হলে এইটার ওপর এইটা কত, বাকিটা হয়ে যাচ্ছে 100 ডিগ্রি, তাহলে এই বৃত্তচাপের ওপর এইটা কেন্দ্রস্থ কোণ, এইটা বৃত্তস্থ কোণ, তাহলে এর মানটাও পেয়ে যাব, ঠিক আছে, এইখানের মানটা পেয়ে যাব। এইখানের মানটা পেয়ে গেলে এইটা হয়ে যাচ্ছে সমদ্বিখণ্ডিত, আর কিছু বলেনি, বা সমান্তরালেরও কোনো কন্ডিশন দেওয়া নেই, সমদ্বিখণ্ডিত বা সমান্তরালের কোনো কন্ডিশন দেওয়া নেই। এই কোণটা পাওয়া যাচ্ছে, পাওয়ার পর এই বৃত্তচাপের ওপর 180 ডিগ্রি হয়ে যাচ্ছে, তাহলে এই বৃত্তচাপের ওপর কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণ আলাদা হয়ে যায় এখানে, তাহলে এই কোণটা হয়ে যাচ্ছে এইটা 100 আর এইটা 50 ডিগ্রি, এটা 50 ডিগ্রি হয়ে যাচ্ছে। 50 ডিগ্রি হয়ে গেলে, আচ্ছা এখানে এই ত্রিভুজ 50 যে মান আসছে সেখান থেকে এইটা 50 এলে এইটা সমান্তরাল হবে, ঠিক আছে, এই দুটো সমান্তরাল হবে, একটা 50 ডিগ্রি দিতে হবে, এটা 50 ডিগ্রি হবে, এটা 50 ডিগ্রি হবে, তাহলে এটা সমান্তরালটা দিতে হবে, সমান্তরালটা না হলে এটা কোণ নির্ণয় হবে না, ঠিক আছে, এটা সমান্তরাল চিহ্নটা হবে। আচ্ছা, এখানে ডিসি সমান্তরাল বিই
আবার বিসি বৃত্তচাপে কোণ বিওসি কেন্দ্রস্থ কোণ এবং কোণ বিইসি বৃত্তস্থ কোণ। তাহলে বিইসি এর মান কত? কোণ বিইসি সমান হাফ অফ কোণ বিওসি, তাহলে হাফ ইন্টু এইটা হচ্ছে 100 ডিগ্রি, এইটা আগে বের করে নাও। অতএব কোণ বিওসি সমান সম্পূর্ণটা 180 মাইনাস এইটা 80, এই যে 80, তাহলে অবশিষ্টটা হয়ে যাচ্ছে 100 ডিগ্রি। তাহলে এইটা হয়ে যাচ্ছে 2 দিয়ে, এটা 50 ডিগ্রি হয়ে যাচ্ছে, 50 ডিগ্রি। ঠিক আছে, অতএব এইটা 50 হলে অতএব কোণ ইসিডি ইজ ইকুয়াল টু 50। তাহলে এই দুটো কোণের সমষ্টি, এটা সম্পূর্ণ সমষ্টি 180 হয়। এই কোণটার মান বের করে নিই। অতএব কোণ ডিইসি সমান 180 মাইনাস এইটা জানা 50, এইটা পুরোটা সমষ্টি 50 প্লাস এখানে 3টে পার্ট আছে 50 প্লাস 10 প্লাস 40 ইজ ইকুয়াল টু 180 মাইনাস 150 সমান 30 ডিগ্রি। তাহলে এটা 30 চলে আসছে। অতএব কোণ বিইডি এর মান কত? অতএব কোণ বিইডি সমান কোণ বিইসি প্লাস কোণ সিইডি। বিইসি কত? বিইসি 50 প্লাস এটা 30 সমান 80 ডিগ্রি। তাহলে উত্তরটা তোমরা লিখবে যে কোণ বিইডি এর মান 80 ডিগ্রি। কোণ বিইডি এর মান 80 ডিগ্রি। এটা সমান্তরালটা দিতে হবে, ঠিক আছে? সমান্তরাল জন্য হবে এটা, সমান্তরালটা এটা না হলে এটা নির্ণয় হবে না। সমান্তরালটা এখানে হবে, এটা দেখে নাও অঙ্কটা। পরের অঙ্ক শুরু করবো আমরা। নেক্সট 7-এরটা। স্টেটমেন্টটা অবশ্যই লিখবে যে কোণ বিডি এর মান 80 ডিগ্রি। 7-এরটা বলেছে যে আবারও একটা চতুর্ভুজ দেওয়া আছে, চিত্র দেওয়া আছে। চিত্র দিয়ে PQRS বৃত্তস্থ চতুর্ভুজ কোণ দ্বারা পরস্পরকে x বিন্দুতে এমনভাবে ছেদ করে যে এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ দেওয়া আছে। PQRS x বিন্দুতে ছেদ করেছে 45, 65। ঠিক আছে, আচ্ছা। PRS 65, RQS 45। আচ্ছা, SQP কোনটা? এই কোনটার মান চেয়েছে, SQP এই কোনটার মান চেয়েছে। আচ্ছা, আর বলেছে যে RSP এর মান, RSP এই সম্পূর্ণ কোনটা, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো এই যে এখানে PQRS একটি বৃত্তস্থ চতুর্ভুজ, PQRS বৃত্তস্থ চতুর্ভুজ, PR এবং QS x বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে, x বিন্দুতে ছেদ করেছে বলেছে। আচ্ছা, এবার কোণ দেওয়া আছে SQR 45 ডিগ্রি বা RQS, আর RPS 65। RPS নয়, এটা দেওয়া আছে PRS। আচ্ছা, PS বৃত্তচাপে কোণ PRS এবং কোণ PQS
উভয়ই বৃত্তস্থ কোণ, উভয়ই বৃত্তস্থ কোণ। অতএব কোণ PRS সমান PQS সমান 65 হয়ে গেল, এইটা 65 হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা কি চেয়েছে আর PQS বা SPQ বেরিয়ে গেল 65। ঠিক আছে, আর RSP চেয়েছে, RSP এই কোণটা। আচ্ছা আবার যেহেতু PQRS বৃত্তস্থ চতুর্ভুজ, বৃত্তস্থ চতুর্ভুজ, অতএব কোণ PQR প্লাস কোণ PSR ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। এইটার মান কত? এইটার মান এই দুটো যোগফল 6 আর 4 10, 105 না 110 প্লাস কোণ PSR ইজ ইকুয়াল টু 180। অতএব কোণ PSR ইজ ইকুয়াল টু 180 মাইনাস 110 ইজ ইকুয়াল টু 70 ডিগ্রি। 70 ডিগ্রি আসছে PSR এর মান, PSR এর মান আসছে 70 ডিগ্রি। অতএব SQP এর মান, অতএব কোণ SQP এর মান, SQP এর মান 65, কোণ SQP 65, RSP এর মান, RSP এর মান 70। দেখো এটা আসছে 7 হলো। নেক্সট দেখো 8 অঙ্ক, বুঝতে পারলে নিশ্চয়ই। কোনো নির্দিষ্ট বৃত্তে 10 সেমি দৈর্ঘ্যের কোনো বৃত্তচাপ কেন্দ্রে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। 10 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ কেন্দ্রে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ওই বৃত্তের 20 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ কেন্দ্রে যে মাপের কোণ উৎপন্ন করবে তার মান কত? তাহলে আমরা 10 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ থার্টি ডিগ্রি কোণ উৎপন্ন করে। আমরা কি জানি? S ইজ ইকুয়াল টু R থিটা সূত্র জানি। তাহলে 10 সেমি বৃত্তচাপ যে R ইন্টু, এবার থিটার মানে এটা π/6, 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু π/6, এটা লিখবে। ঠিক আছে, তাহলে এখানে R এর মান কত হয়ে যাচ্ছে? R ইজ ইকুয়াল টু 60/π হয়ে যাচ্ছে। R ইজ ইকুয়াল টু 60/π। ঠিক আছে, আচ্ছা এবার হয়ে যাচ্ছে, বলছে 20 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ কত কোণ উৎপন্ন করবে। তাহলে আবার আমরা S ইজ ইকুয়াল টু R থিটা লিখছি, এইটা 20, R এর মান 60/π থিটা। তাহলে থিটা ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 20 ইন্টু পাই, 20 ইন্টু π/60, এটা কেটে গিয়ে 3। তাহলে থিটা ইজ ইকুয়াল টু π/3। তাহলে π/3 এর মান আমরা জানি 60 ডিগ্রি। ঠিক আছে, π/3 এর মান 60 ডিগ্রি। ঠিক আছে, থিটা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি হয়ে যাচ্ছে। ঠিক আছে, অতএব বলছে 20 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ, অতএব 20 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ, অতএব 20 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ 60 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। ঠিক আছে, নেক্সট দেখো 9টা। নয়টা কি বলেছে? sin x প্লাস sin y সমান 2 হলে sin x মাইনাস y এর মান কত? দেওয়া আছে sin x প্লাস sin y ইজ ইকুয়াল টু 2। এই সমীকরণটি সমাধান করা যাবে। সমীকরণটি সমাধান হবে sin x ইজ ইকুয়াল টু 1 এবং sin y ইজ ইকুয়াল টু 1 হলে। কারণ এটা ছাড়া যদি অন্য কিছু হয়, কোনোটার মান যদি 1 এর সামান্য কম হয়, ধরো কোনোটার মান 0.99 হচ্ছে, তাহলে সমীকরণটি স্যাটিসফাই হওয়ার জন্য অন্য একটার মান sin x এর মান 0.99 যদি হয়, তাহলে এইটার মান 1.01 হতে হবে। কিন্তু sin x এবং cos x এর সর্বাধিক মান হচ্ছে এটা -1 লেস দ্যান ইজ ইকুয়াল টু sin x লেস দ্যান ইজ ইকুয়াল টু 1, -1 লেস দ্যান ইজ ইকুয়াল টু sin y লেস দ্যান ইজ ইকুয়াল টু 1। sin x sin y এদের সর্বাধিক মান হচ্ছে 1, একের উপরে মান হওয়া সম্ভব নয়। কোনোভাবে যদি কোনো একটার মান 0.99 বা 0.98 হয়ে যায়, অন্যটার মান 0.01 বা 0.02 হতে হবে ম্যাচ করার জন্য, কিন্তু 0.0102 তো হওয়া সম্ভব নয়। তাই 1 1ই হতে হবে দুটোকে।
ঠিক আছে, তোমাদের মাইনাস পার্টটা নেই, তোমাদের এখানে আছে যেহেতু সূক্ষ্মকোণ পর্যন্ত আছে 0 থেকে 1 পর্যন্ত আছে, সর্বাধিক ভ্যালু 1, এটাই খেয়াল রাখতে হবে। তাহলে এখানে হয়ে যাচ্ছে sin x = 1 বা sin x = sin 90, অতএব x = 90 ডিগ্রি। আচ্ছা, sin y = 1, sin y = sin 90, অতএব y = 90 ডিগ্রি। তাহলে কিসের মান চেয়েছে? মান চেয়েছে sin x - y, sin x - y সমান sin 90 - 90 = sin 0, sin 0 এর মান 0। ঠিক আছে, তাহলে উত্তর লিখবে, স্টেটমেন্টটা লিখবে তোমরা যে sin x - y এর মান 0। ঠিক আছে, sin x - y এর মান 0, এটা উল্লেখ করবে। অতএব sin x - y এর মান 0। ঠিক আছে, নেক্সট দেখো 10, 16, 11, 9 হলো 10। 10-এর কি বলেছে? 10-এ বলে দিয়েছে একটি সমকোণী চৌপলাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বলা আছে, সে হচ্ছে ঘরে লম্বা যে দণ্ড রাখা যাবে সেটা কত? সমকোণী চৌপল মানে আয়তক্ষণের সবচেয়ে বড় যে দণ্ড রাখা যাবে সেটা কর্ণ বরাবর, তাহলে কর্ণ বের করলেই সবচেয়ে বড় দণ্ড যে রাখা যাবে সেটা বেরিয়ে যাবে। আচ্ছা, সমকোণী চৌপলাকার ঘরের চৌপলাকার ঘরের দৈর্ঘ্য দৈর্ঘ্য বলা আছে 5 মিটার, প্রস্থ 4 মিটার, উচ্চতা 3 মিটার। অতএব সমকোণী চৌপলাকার ঘরের কর্ণ √, দৈর্ঘ্য স্কোয়ার, প্রস্থ স্কোয়ার, উচ্চতা স্কোয়ার, এত মিটার। 25, 16, 9। আচ্ছা, 16 আর 9 25, 25, 50 হয়ে যাচ্ছে। 50 মানে 5 × 5 × 2 সমান 5√2 কর্ণের দৈর্ঘ্য। এই ঘরে সবচেয়ে বড় যে দণ্ড রাখা যাবে সেটি কর্ণ বরাবর। ঘরে সবচেয়ে বড় যে দণ্ড রাখা যাবে সেটি কর্ণ বরাবর। ঠিক আছে, সেটি কর্ণ বরাবর রাখতে হবে। তাহলে কর্ণটাই আমরা বের করেছি। অতএব সবচেয়ে লম্বা দণ্ডের দৈর্ঘ্য, সবচেয়ে লম্বা যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য, অতএব ঘরে সবচেয়ে লম্বা যে দণ্ড রাখা যাবে √2 মিটার। সবচেয়ে বড় যে দণ্ড রাখা যাবে সেটা 5√2 মিটার। ঠিক আছে, দেখো এটা সহজ অঙ্ক দিয়েছে। এবার 11টা 11 অঙ্ক দেখো। 11 অঙ্ক বলে দিয়েছে যে একটি নিরেট অর্ধগোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল, অর্ধগোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল বলা আছে, অর্ধগোলকের আয়তন চেয়েছে। নিরেট অর্ধগোলক, ঠিক আছে, গোলকের অঙ্ক দিয়েছে। একটি নিরেট অর্ধগোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল দেওয়া আছে। পৃষ্ঠতলের ক্ষেত্রফল দিয়ে তাহলে গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত? একটা গোলকের আমরা যদি ব্যাসার্ধ আমরা ধরে নেব প্রথমেই, যে গোলকের ব্যাসার্ধ ধরি, গোলকের ব্যাসার্ধ ধরি, আচ্ছা অর্ধগোলক ধরি, অর্ধগোলকের ব্যাসার্ধ আর কি একক আছে এখানে? আচ্ছা, একক আছে সেমি একক আছে, সেমি একক আছে। ঠিক আছে, আর সেমি। অর্ধগোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল, অর্ধগোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল, পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত? অর্ধগোলকের পৃষ্ঠতল 108 পাই বর্গ সেমি সমান 108 পাই বর্গ সেমি। অতএব শর্তানুসারে কি হবে? 2 পাই r², 2 পাই
আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 108 পাই হয়ে যাবে। এইটা একটা অর্ধগোলক যদি হয়ে যায় পৃষ্ঠতলের ক্ষেত্রফল, ঠিক আছে। এখানে কি বলে দিয়েছে, আচ্ছা নিরেট অর্ধগোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল বলেছে, নিরেট বলে দিয়েছে এখানে একটি নিরেট বলা আছে। তাহলে নিরেট যেহেতু বলে যে 3 পাই আর স্কোয়ার হয়ে যাবে, নিরেট বললে 3 পাই আর স্কোয়ার। তাহলে আমরা 3 পাই দিয়ে কেটে দিলে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 3 পাই দিয়ে কেটে দিলে আর স্কোয়ার পাই কেটে যাচ্ছে, এটা 3 দিয়ে ভাগ 36। অতএব আর ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 6, অতএব আর ইজ ইকুয়াল টু 6। অতএব অর্ধগোলকের ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু 6 সেমি। সেমি একক আছে। কি চেয়েছে অর্ধগোলকের আয়তন 2/3 পাই আর কিউব। অতএব আয়তন কত, 2/3 পাইয়ের মান 2/3 পাই আর কিউব। আমরা পাইটা পাই হিসেবেই রাখছি, পাই ইন্টু 6 কিউব, এত ঘন সেমি। 2/3 ইন্টু পাই ইন্টু 6 ইন্টু 6 ইন্টু 6, এটা কেটে গিয়ে 2 হয়ে যাচ্ছে। 6 6 36, 36 দুগুণে 72, 72 দুগুণে 144 পাই ঘন সেমি। এত ঘন সেমি ইজ ইকুয়াল টু 144 পাই ঘন সেমি। অতএব অর্ধগোলকের বা অতএব নিরেট অর্ধগোলকের আয়তন 144 পাই ঘন সেমি। প্রত্যেকটা 2 নম্বরের অঙ্ক, যেহেতু প্রত্যেকটা 2 নম্বরে 3 নম্বরে 4 নম্বরে যে অঙ্ক থাকবে প্রত্যেকটার উত্তর অবশ্যই লিখবে, স্টেটমেন্টটা অবশ্যই লিখবে, ঠিক আছে। হলো এটা। এবার দেখো 12 অঙ্ক, লাস্ট অঙ্ক, মডেল কোশ্চেন পেপার 14 এর পেজ নাম্বার 583 লাস্ট অঙ্ক। একটি শ্রেণীর n সংখ্যক সংখ্যার যৌগিক গড় x বার। আচ্ছা ঠিক আছে, n সংখ্যক সংখ্যা যে সেটা আমরা x1 to xn ধরে নিচ্ছি, ঠিক আছে। শ্রেণীর n সংখ্যক সংখ্যার গড় x বার 12টা। একটি শ্রেণীর n সংখ্যক সংখ্যার গড় x বার, ধরি n সংখ্যক সংখ্যাগুলি x1 x2 কমা দিয়ে xn-1। কি বলেছে, n সংখ্যক সংখ্যা, আচ্ছা xn, n-1 না xn এই সংখ্যা। তাহলে n-1 সংখ্যক সংখ্যার সমষ্টি m, তাহলে অতএব এখানে হয়ে যাবে, অতএব x বার ইজ ইকুয়াল টু কত, x1 প্লাস x2 প্লাস ডট 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 প্লাস xn বাই n, এইটা হয়ে যাচ্ছে। অতএব x1 প্লাস x2 প্লাস ডট 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 প্লাস xn ইজ ইকুয়াল টু কোনাকুনি গুণ করে দিলে nx বার হয়ে যাচ্ছে। এই xn এর আগের পদ কিন্তু xn-1 আছে, ঠিক আছে, এর আগের পদ xn-1। এবার প্রথম n-1 সংখ্যক সমষ্টি, পদের সমষ্টি m, আবার প্রদত্ত x1 প্লাস x2 প্লাস ডট 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 প্লাস xn-1 ইজ ইকুয়াল টু m হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা এবার এর মানটা আমরা ওতে পুট করবো, n-1 সংখ্যক সমষ্টি। তবে n-তম সংখ্যাটা কত, n-তম সংখ্যাটা xn, আবার আমাদের কী দেওয়া আছে, x1 প্লাস x2 প্লাস ডট 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 প্লাস xn-1 প্লাস xn ইজ ইকুয়াল টু nx বার। এবার এর মানটা আমরা এখানে পুট করে দিচ্ছি। অতএব এর মানটা হচ্ছে m প্লাস xn ইজ ইকুয়াল টু nx বার, বা xn ইজ ইকুয়াল টু nx বার মাইনাস m, ঠিক আছে, nx বার মাইনাস m হয়ে যাচ্ছে। তাহলে n-তম সংখ্যাটি কত হবে, অতএব n-তম সংখ্যাটি হবে, n-তম সংখ্যা